সকালে ঘুম থেকে উঠেই আপনার টাকা দরকার। আপনি তড়িঘড়ি করে মোবাইলে ব্যাংকিং অ্যাপে ঢুকলেন, ব্যালেন্স চেক করলেন, দেখলেন টাকা আছে, কিন্তু টাকা কোথাও ট্রান্সফার করতে পারছেন না। ছুটে গেলেন এটিএম বুথে, কার্ড দিয়ে টাকা ওঠানোর চেষ্টা করলেন, পিন নাম্বার ঠিক আছে, কিন্তু টাকা ওঠানো যাচ্ছে না। দৌড় দিলেন ব্যাংকে চেক নিয়ে। ব্যাংকে যেয়ে দেখলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি টেম্পোরারিলি ফ্রিজ করা হয়েছে। মহাবিপদ। আপনি যদি ব্যাংকে না যেতেন অথবা যদি কাউকে ফোন না করতেন ব্যাংকের, তাহলে জানতেই পারতেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টটি টেম্পোরারিলি ফ্রিজ করা হয়েছে। এখন কি করা? আপনি টেনশনে পড়ে গেছেন। এই বিষয়টি ছোট, তবুও অনেকেই এই সমস্যার সম্মুখীন হন, আমার সাথেও যোগাযোগ করেন, আর সেজন্য ছোট্ট এই ভিডিওটি করে আপনাদেরকে একটু সচেতন করার প্রয়াস নিচ্ছি। এই ভিডিওটি মূলত সবার জন্য, ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, চাকরিজীবী, সবারই এই সমস্যা হতে পারে। এই অবস্থা হলে প্রথমে বোঝা দরকার যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন হয়। মূলত কয়েকটি কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। আমি ব্যাংকে কাজ করেছি দীর্ঘদিন, এই জিনিসগুলো আমার জানা। অনেকে মনে করে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া মানে একটা সাংঘাতিক ব্যাপার, বোধহয় কোনো অপরাধ করে ফেলছে। সবসময় খুব জটিল কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় না। নর্মালি সাধারণ কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার বড় একটা কারণ হতে পারে যে আপনার KYC আপডেটেড না থাকা। যেমন আমার একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, টাকা আছে, আমি উঠাতে পারছি না। আমি ফোন করে জানলাম যে KYC আপডেট করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, ব্যাংকগুলোর দায়িত্ব হচ্ছে আপনার KYC যদি আপডেট না থাকে তাহলে আপনাকে আগে ইনফর্ম করে আপনার কাছ থেকে ইনফরমেশন এবং কাগজপত্র নিয়ে অ্যাকাউন্ট আপডেট করা। কিন্তু হঠাৎ করে আপনার টাকা ওঠানো যাচ্ছে না, এই ভুলটা কিন্তু আপনার নয়, এই ভুলটা ব্যাংকের। ব্যাংক আপনাকে ইনফর্ম করে নাই। যা হোক, বাংলাদেশ ব্যাংক শিডিউল ব্যাংকগুলোকে নির্দেশ দেয় টাইম টু টাইম যে তোমাদের যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপডেটেড করো। এই জন্য KYC, নো ইয়োর কাস্টমার, এই KYC ফর্ম আছে, এই ফর্মটা আপডেট করা লাগে, সাথে কাগজপত্র জমা দেওয়া লাগে। অনেকের NID আপডেট করা থাকে না, অনেকের বাসা পরিবর্তন হয়, ঠিকানা পরিবর্তন হয়ে যায়, অনেকের অনেক তথ্য অসম্পূর্ণ থাকে। এসব কারণেও অ্যাকাউন্ট আপডেট করা লাগে। আর সেজন্য আপডেট না থাকলে তখন ব্যাংক অ্যাকাউন্টটা সাময়িকভাবে ফ্রিজ করে দেয়, মানে ট্রানজ্যাকশন করা যায় না। দ্বিতীয় একটা কারণ হতে পারে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার, সেটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক কোনো লেনদেন হয়। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন তখন সেখানে ট্রানজ্যাকশনের একটা লিমিট দিয়েছিলেন যে এত টাকা থেকে এত টাকা আপনার ট্রানজ্যাকশন হবে। হয়তো দিয়েছিলেন 1 লাখ থেকে 5 লাখ, কিন্তু হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে 50 লাখ টাকার ট্রানজ্যাকশন হলো বা 2 কোটি টাকার ট্রানজ্যাকশন হলো, তখন এই লেনদেনটাকে ওই ব্যাংক সন্দেহজনক লেনদেনের তালিকায় ফেলবে। এবং যতক্ষণ তাদের সন্দেহ না কাটবে, আপনি যতক্ষণ এটাকে পরিষ্কার না করবেন, ততক্ষণ তারা অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখতে পারে। এই লেনদেন শুধু যে দেশ থেকেই হবে তা না, বিদেশ থেকে বড় ট্রান্সফার আসতে পারে, অন্য যে কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে, ব্যাংকের ভুলেও হতে পারে। তবু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা তারা স্থগিত করে সমস্যাটার সমাধান করবে। আর তৃতীয় কারণটা হচ্ছে ট্যাক্স সংক্রান্ত কারণ, অথবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনায় অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেয়া। যেমন পত্রিকায় দেখেন যে অমুকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, মানে ট্রানজ্যাকশন অ্যালাউড না। আইনগত বিষয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। আইনগত বিষয় বলতে আদালতের নির্দেশক্রমে। এখন এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হলে আপনার তো এটা দ্রুত সমাধান করতে হবে। সমাধানের প্রথম কাজ হচ্ছে KYC আপডেট করা। সেই ক্ষেত্রে ব্যাংক আপনার কাছে একটা ফর্ম দিবে, KYC ফর্মটা ফিল আপ করবেন, সেখানে আপনার সিগনেচার করবেন, NID আপডেটেডটা ফটোকপি করবেন, বাসার ইলেকট্রিক বিল বা ইউটিলিটি বিলের একটা কপি সংযুক্ত করবেন, আপনার ছবি সংযুক্ত করবেন আপডেটেড। এইসব করে ব্যাংকে জমা দিলে ব্যাংক 2-1 দিনের মধ্যে KYCটা আপডেট করে আপনার অ্যাকাউন্টে সচল করে দিবে। যদি আদালতের নির্দেশে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে থাকে, তাহলে এটা আইনগতভাবে আপনাকে টেক কেয়ার করতে হবে। সমাধানের একটা পথ হচ্ছে আপনি সবসময় বিকল্প ফাইন্যান্সের ব্যবস্থা রাখবেন। বিকল্প উপায়, বাসায় কিছু ক্যাশ রাখা, এমার্জেন্সি ফান্ডটা এমনভাবে রাখা যেটা প্রয়োজনে ব্যবহার করা যায়। তারপরে ইভেন এমার্জেন্সি ফান্ডের টাকাগুলো 2-3টা অ্যাকাউন্টে ভাগ করে রাখা, কারণ একসাথে আপনার সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে না। হয়তো একটা ব্যাংকে KYC আপডেট নাই, ফ্রিজ হয়ে যেতে পারে, কিন্তু অন্য ব্যাংকে থাকবে। সেজন্য ঝুঁকিকে ভাগ করে রাখা। এগুলো ছোট ঝুঁকি, বাট হঠাৎ দরকার হলে এগুলো খুব বড় একটা সমস্যা তৈরি করতে পারে। হয়তো দেখবেন যে আপনার ইলেকট্রিক বিল দেওয়া হয় নাই, আপনার বাসায় ইলেকট্রিক বিল কাটার জন্য লোক চলে এসেছে, তখনই আপনার টাকা দরকার, কিন্তু আপনি টাকা ওঠাতে পারছেন না। এই জন্য ক্যাশ টাকা বাসায় কিছু রাখা খুবই দরকার। বিশেষজ্ঞরা এক্ষেত্রে কয়েকটা সমাধান দিয়েছেন। যেমন 1 হচ্ছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখা, 2 মোবাইল অ্যাপে কিছু টাকা রাখা, আর 3 বাসায় ক্যাশ টাকা রাখা। তাহলে যে কোনো ধরনের সমস্যা যদি আপনার আসে, তাহলে আপনি সেটা যে কোনো একটা উপায়ে সমাধান করে ফেলতে পারবেন। আর 3 নম্বর সমাধান হচ্ছে লেনদেন স্বচ্ছ রাখুন। আগে বলেছি যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার অনেক বড় একটা কারণ হচ্ছে অস্বচ্ছ লেনদেন বা সন্দেহজনক লেনদেন অ্যাকাউন্টে। সুতরাং আপনি জেনে বুঝে লেনদেন করবেন। আপনার মনে থাকা দরকার যে আপনি কি পরিমাণ টাকার ট্রানজ্যাকশন করতে পারবেন বলে ব্যাংকে আগে জানিয়েছেন, আপনার ইনকাম সোর্সের কথা জানিয়েছেন।
তার বাইরে যখন সন্দেহজনক লেনদেনের প্রশ্ন আপনার আসবে, অ্যাকাউন্টে বড় টাকার ব্যাপার আসবে, তখন ব্যাংকে যে লিখিত আপনি জানাতে পারেন যে আপনার ট্রানজ্যাকশনের লিমিটটা বাড়তে পারে, এই কারণে আপনার টাকা আসতে পারে। তখন সেটাকে তারা সন্দেহজনক লেনদেনের মধ্যে ধরবে না। হয়তো তারা বেশি অ্যামাউন্ট হলে প্রুফ চাইবে। যাই হোক, এসব ভেজাল এড়ানোর জন্য কয়েকটা সতর্কবার্তা বলি। প্রথমত, অজানা ব্যক্তির কোনো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রুট হতে দিবেন না। বললো যে আপনার ব্যাংকে আমি কিছু টাকা রাখি, নো, এটা আপনাকে ট্রাবল দিবে। দ্বিতীয়ত, যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার কারণে যদি বড় লেনদেন হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্ট গুছিয়ে রাখুন। আর 3 নম্বর হচ্ছে, যদি হঠাৎ করে কোনো বড় লেনদেনের সম্ভাবনা তৈরি হয়, তাহলে আগেই ব্যাংকে আপনি জানান। তাহলে আপনার অপ্রয়োজনীয় যেগুলো জটিলতা, সেগুলো আপনি এড়াতে পারবেন। যাই হোক, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া স্থায়ী কোনো সমস্যা না, কিন্তু এটা আপনার ক্ষণিক ট্রাবল তৈরি করে। এই জন্য যখনই দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, তাড়াতাড়ি ব্যাংকে যোগাযোগ করবেন, ডকুমেন্টগুলো আপডেটেড রাখবেন, আর নিজের বিকল্প আর্থিক ব্যাকআপ রাখবেন। পাশাপাশি যেন আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন স্বচ্ছ হয়, সেদিকে খেয়াল রাখবেন। অর্থনীতিতে একটা কথা আছে যে ফিনান্সিয়াল প্রিপেয়ার্ডনেস রিডিউসেস ফিনান্সিয়াল প্যানিক। মানে আপনি যদি প্রিপেয়ার্ড থাকেন, তাহলে আপনার ফিনান্সিয়াল যে কোনো ধরনের প্যানিক আপনার জীবনে কমে আসবে। সো সবসময় প্রস্তুত থাকুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।